আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকেই ডক্টর ইউনূস সরকারকে বলেন অন্তর্বর্তীকালীন সরকার। আমি ডক্টর ইউনূস সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বলতে নারাজ। ডক্টর ইউনূস হচ্ছে রাজাকার বান্ধব সরকার। ডক্টর ইউনূস 5 আগস্টের পরবর্তী সময়ে রাজাকারদেরকে সমর্থন করা ছাড়া আর কোনো সংস্কার আমি দেখি নাই। বাংলাদেশের মধ্যে রাজাকাররা যা চেয়েছিল করার জন্য সেটা 1971 সালের পরে কখনো করার সুযোগ পায়নি। এই 5 আগস্ট এই ডক্টর ইউনূসের সমর্থনে বা ডক্টর ইউনূস চুপ থাকার কারণে সে সকল কিছু করে দেখিয়েছে। ধানমন্ডি 32 ভাঙা থেকে শুরু করে বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের মোরাল আছে, বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের স্মৃতি আছে, সকল কিছুই তারা মুছে দেওয়া, যতটুকু চেষ্টা করা, সকল কিছু তারা এই বাংলাদেশের বুকে থেকে স্বাধীন বাংলাদেশে করেছে। এবং এই তারা স্বাধীন বাংলাদেশকে আবার নতুন বাংলাদেশ রূপে বলার চেষ্টা করেছে, বাংলাদেশ 2.0। তারা এটাও বলার চেষ্টা করছে যে বলছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শাসন আমল ছিল ফেসিবাদী শাসন আমল। তাহলে আমার কথা হচ্ছে, শেখ হাসিনার আমল যদি ফেসিবাদী শাসন আমল হয়, তাহলে ডক্টর ইউনূসের শাসন আমল কি? ডক্টর ইউনূস তাহলে ফেসিবাদের আব্বা বা ফেসিবাদীদের প্রতিষ্ঠান, এখান থেকে ফেসিবাদের জন্ম হয় আমরা ধরে নিব। শেখ হাসিনার 16 বছর শাসন আমলে যা কিছু হয়নি এই 11 মাসে ডক্টর ইউনূসের শাসন আমলে তার থেকেও বেশি কিছু হয়েছে। 11 মাসে সারা বাংলাদেশে কয় হাজার হত্যা হয়েছে, কতগুলা গুম হয়েছে, কতগুলা ধর্ষণ হয়েছে, সকল কিছুর রিপোর্ট আমরা কিন্তু ভালো করেই জানি। আমি এই নিয়ে 4 মাস আগে ভিডিও করেছি। 8 মাসে বাংলাদেশে কতটুকু হত্যা, গুম, খুন এবং লিস্ট আমি দিয়েছি। এটাই হয়েছিল বাংলাদেশে গত 8 মাসে। এখন তো 1 বছর পূর্ণ হয়ে গেছে। এই 1 বছরে বাংলাদেশের পরিস্থিতি কি? বিএনপির যত ছোটখাটো কর্মী থেকে নেতা পর্যায়ে যত কর্মী আছে, যা ইচ্ছা বাংলাদেশে তা করছে। ডক্টর ইউনূস সরকার চাইলে এবং পুলিশকে বলে কি এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না? অবশ্যই পারে। তিনি নিয়ন্ত্রণ করছে না, বরং আরো বেশি কিছু করার জন্য চুপে বসে আছে। কারণ বিএনপির ইমেজটা তারা ক্ষুণ্ণ করতে যাচ্ছে। এদিকে বিএনপিকে বিজি রেখেছে চাঁদাবাজি করার ক্ষেত্রে, জনগণের কাছে কালার করার ক্ষেত্রে। এদিকে রাজাকারদেরকে তিনি সাপোর্ট দিয়ে মুক্তিযুদ্ধের সকল কিছু নিশ্চিহ্ন করা নিয়ে পড়ে আছে। সম্পূর্ণরূপে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তারা 71-এর সামনে মুক্তিযুদ্ধকে এবং 2024-এর ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানকে দাঁড় করিয়ে দিচ্ছে। তারা বোঝাতে যাচ্ছে 1971 সালে আমরা যে ভুলটা করেছি সে ভুলটা 2024-এ এসে আমাদের মোচন হলো। আমরা 71-এর শক্তিকে 24-এ এসে পরাজিত করেছি। এটা এখন আর বাংলাদেশ নাই, এটা এখন নতুন বাংলাদেশ 2.0। কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি, কোথায় আগরতলা, কোথায় চকিরতলা? এ লাদা বাচ্চারা এগুলো আমার থেকে বয়সে ছোট। আমার বয়স 32। আমি যা কিছু দেখেছি এ লাদা বাচ্চারা তা কিছু তার দেখে নাই। তারা আমার আরো 6-7 বছর পরে তাদের জন্ম হয়েছে, বা কারো 4-5 বছর পরে জন্ম হয়েছে। তাদের মুখে আজকে এ সকল কথা শুনতে হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা যারা করেছে তাদের। সেই কারণে মুক্তিযোদ্ধারা এখন কান্নাকাটি করে বলতেছে আমাদের এসব দেখার আগে মৃত্যু হলো না কেন? এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাস্তব পরিস্থিতি। তারা বলেছে 2000 ছাত্র হত্যা করেছে শেখ হাসিনা, তার কোনো প্রমাণ দিতে পারে নাই। জাতিসংঘ থেকে বলা হয়েছে 2024 সালে 15 আগস্ট পর্যন্ত 1400 থেকে 1500 মানুষের হত্যা হয়েছে। মানে 5 আগস্টের পরবর্তী যে 10 দিন সময় ছিল, 10 দিনের হত্যা সহ তিনি লিস্ট করেছিল জাতিসংঘ 1400 থেকে 1500। আর এই সরকারের পক্ষ থেকে লিস্ট হয়েছিল 700 থেকে 800 মানুষ মারা গিয়েছে 5 আগস্ট পর্যন্ত। তার মানে 700-800 মানুষ মারা গিয়েছে, এটাকে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে বলা হয়েছে 2000 ছাত্র মেরে ফেলেছে শেখ হাসিনা সরকার। সেটাও মিথ্যাচার ছিল। এই 700-800 ছাত্র মারা যায়নি, হাইয়েস্ট 200 থেকে 300 বা 400 হাইয়েস্ট মারা গিয়েছে। কারণ বিভিন্ন জায়গায় যাদেরকে মারা গিয়েছে বলা হয়েছে তারা এখন জীবিত হয়ে ফিরে আসছে। জীবিত মানুষকে মৃত বানিয়ে মামলা করা হয়েছে। এটাও আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি। তাহলে ফেসিস্ট কে? ফেসিবাদী কারা? বাংলাদেশে কোন শাসকের হাতে রক্ত ছিল না 1971 সালের পরে?
আমি বঙ্গবন্ধুকে সাধু বলছি না, আমি এই জিয়া রহমানকে সাধু বলছি না, এরশাদকে সাধু বলছি না, খালেদা জিয়াকে সাধু বলছি না, এবং শেখ হাসিনা 16 বছর শাসন আমলকে সাধু বলছি না। বঙ্গবন্ধুর হাতও রক্ত লেগেছিল যখন শাসনে ছিল, জিয়া রহমানের হাতও রক্ত লেগেছিল, এই এরশাদের হাতে রক্ত লেগেছিল, খালেদা জিয়ার হাতে রক্ত লেগেছিল, শেখ হাসিনার হাতে রক্ত লেগেছিল। এটা বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি। এটা ফেসিবাদী বললে কোনো লাভ হবে না। বাংলাদেশের মধ্যে সবাই বলে 3টা নির্বাচন খুব সুন্দর হয়েছিল, সুষ্ঠু হয়েছিল। আমি জানি 3টা নির্বাচন সুষ্ঠু হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। সেখানেও তো একটা ভেজাল সৃষ্টি হয়েছিল। 1996 সালে যখন সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, তখনও তো আওয়ামী লীগ ছাড়া একটা নির্বাচন দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে না আওয়ামী লীগ আন্দোলন করার ফলে 14-15 দিনের মতো সরকার ফল্ট করার পরে আবার একটা সুষ্ঠু নির্বাচন দিতে হয়েছিল। 2001 সালও সেম কাহিনী, 2006 সালও একই কাহিনী। এভাবে করেই তো পরে 3টা নির্বাচন সুষ্ঠু হয়েছে, এটা মানি। কিন্তু কাহিনী হওয়ার পরেই তো সুষ্ঠু হচ্ছে। বাংলাদেশের যে ক্ষমতার মসনদে বসে কেউ সহজে ক্ষমতা ছাড়তে চায় না, এটা যেই বসুক না কেন, তাহলে সকলেই তো ফেসিবাদ, সকলেই তো ফেসিবাদী কায়েম করতে চাচ্ছে। হয়তো শেখ হাসিনা দূরদর্শিতা বেশি ছিল বিদে শেখ হাসিনা 16 বছর খেয়ে ফেলতে পারছে বাংলাদেশে শাসক হিসেবে, কিন্তু অন্যরা দূরদর্শিতা কম এবং টেকনিক্যালি ভাবে দুর্বল থাকার কারণে পেরে উঠে নাই। নাহলে তারাও কিন্তু সেম, শেখ হাসিনা 16 বছর খেয়েছে, অন্যরা 10 বছর খেত, অন্যরা বা কেউ 20 বছর খেত। এই সেম ভাবে সেনা শাসক বা স্বৈরা শাসক যারাই বলেন, এসব ক্যাসাতে তো সেম ভাবে 9 বছর খেয়ে ফেলেছে, খেয়েছে না সেনা শাসন জারি করে। এভাবেই তো বিএনপি তো চেয়েছে 2006 সালে সিস্টেমেটিক ভাবে তাদের দলের মানুষের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মানিয়ে ওরা একটা সিস্টেমেটিক ভাবে সাধারণ নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় চলে আসতে, কিন্তু কেলিবারে পেরে ওঠে নাই। আওয়ামী লীগ পরাস্ত করেছে তাদের রাজনীতি দিয়ে, সেই কারণে বিএনপিও ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে নাই। আওয়ামী লীগ পেরেছে, এটা আওয়ামী লীগের ক্রেডিট, কিন্তু আওয়ামী লীগের শাসন 16 বছরে কি কি ছিল, দুঃশাসন কি ছিল, সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতে পারি, অবশ্যই করব। 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন ছিল, টাকা পাচার করেছে, হত্যা করেছে, গুম করেছে, অনেক বছর ক্ষমতা থাকার কারণে অনেক কিছু করেছে। সেগুলো যারা করেছে প্রমাণস্বরূপ তাদের বিচার করুন। তৃতীয়ত আওয়ামী লীগ কি উন্নয়ন করেছে সেগুলোর কথা আমাদের বলতে হবে। মেট্রো রেলের কথা বলতে হবে, পদ্মা সেতুর কথা বলতে হবে। প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এখন কারেন্ট পৌঁছিয়ে দিয়েছে, প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের মধ্যে ভালো ভালো স্কুল গড়ে তুলেছে। প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের মধ্যে এখন মানুষ আগের মতো কষ্ট করতে হচ্ছে না, এবং পরীক্ষা সামগ্রী বলেন, কাঠামো বলেন, শিক্ষাগত সকল সেক্টর বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন। হ্যাঁ, এটা বলতে পারেন পরীক্ষার আগে অনেক প্রশ্ন ফাঁস হতো, বিভিন্ন ধরনের অনেক অনৈতিক কাজ হতো। হ্যাঁ, এটা গুটি কয়েক সকল জায়গায় মনোযোগ। উনি প্রধানমন্ত্রী এক জায়গায় বসে থাকে, সকল কিছু দিতে পারেন। আপনার মনের ভিতর খারাপই থাকলে আমি কতক্ষণ কত কত জায়গায় আমি নজরদারি করতে পারি। 64টা জেলা, প্রশ্ন ফাঁসের ব্যাপার হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু উন্নয়ন হয়েছে। আমরা শুধু ওই নেগেটিভটা প্রচার করছি, ভালো কাজটা প্রচার করছি না। যে বছরের শুরুতে বই পেয়ে যেত বিনামূল্যে, সেটার কথা আমরা বলছি না। এটাই তো বাস্তবতা। করোনার কারণে পরীক্ষা হতে পারে না, সে কারণে অনেককে অটো পাস দেওয়া হয়েছে। আমরা শুধু অটো পাসের কথা বলতেছি, কিন্তু করোনার কারণে যে 2-3 বছর ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, সে কারণে বাধ্য অটো পাস দিয়েছে, সেটার কথা আমরা বলছি না। আমরা ওই কথাই আছে, যাকে পছন্দ করি না সে হাঁটলো সুন্দরভাবে, ঠিকঠাক হাঁটলো, তার চলন বাঁকা, তার মাজার সমস্যা, পায়ের সমস্যা, আমাদের খুদ ধরতেই হবে। কারণ আওয়ামী লীগকে যারা পছন্দ করে না, তারা আওয়ামী লীগের ভালো কাজ দেখে না। ওই সে কারণে আওয়ামী লীগের যত খারাপ কাজ আছে সেগুলোই তাদের চোখে পড়ে, সেগুলোই তারা বলে। সে কারণে আওয়ামী লীগকে এখন ফেসিবাদী দল হিসেবে বানাতে হবে। কিন্তু যদি আওয়ামী লীগকে ফেসিবাদী দল হিসেবে বানাতে, তাহলে বিএনপি ফেসিবাদী দল হয়ে যাবে। আর জামাত তো গণহত্যাকারী, এটা তো আরো 55 বছর আগে প্রমাণিত হয়ে গিয়েছে। জামাত 55 বছর পরে এখন দাপটের সহিত এখন আবার বাংলাদেশের রাজনীতি করতে পারতেছে। তারা কি অফিসিয়ালি ক্ষমা চাইছে? ক্ষমা চায়নি। তো তারা ক্ষমা না চায়, তারা গণহত্যাকারী দল হয়ে আমাদের বাংলাদেশ নাম এটা চেয়েছে, সকলে আমরা জানি, প্রমাণিত। তারা যদি রাজনীতি করতে পারে, আওয়ামী লীগকে ফেসিবাদ বলে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে না, এগুলো কোন ধরনের হঠকারীমূলক সিদ্ধান্ত? এগুলো হাস্যকর ছাড়া কিছুই না। বাংলাদেশে এখনো আপনি যদি লক্ষ্য করেন, এখনো বাংলাদেশে 40-45% মানুষ ডাইহার্ট বা আওয়ামী লীগকে ভালোবাসে। কিছুদিন আগে নাকি একটা জরিপ হয়েছে, 1-2 দিন আগে, সেখানে বলা হচ্ছে জরিপের মধ্যে যে বিএনপি 12% মানুষ ভোট দিবে, বিএনপি কে, জামাতকে দিবে 10%, আওয়ামী লীগকে দিবে 7%, এনসিপি কে দিবে 2%, জাতীয় পার্টিকে দিবে 1%-এর মতো। আর 48% মানুষ কাকে ভোট দিবে এখনো সিদ্ধান্ত নেয়নি। এই 48% মানুষই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কট্টর সমর্থক।
কারণ তারা যদি সত্যিকারে বিএনপিকে ভোট দিত তাহলে বিএনপিকে ভোট দিব বলে সমস্যা ছিল না, জামাতকে পছন্দ করলে জামাতকে ভোট দিব বলে সমস্যা ছিল না, কারণ ওরা তো ওদের দলটাই করে, ওদেরকে ভালোবাসে, সে কারণে তো ওদেরকে ভোট দিবে বলতো। এখন তারা ভয়ে আছে, আমি যদি কাকে ভোট দিব বলি কোনো সমস্যা হয়ে যায়, সে কারণে অনেকে ভয়ে কাকে ভোট দিব সেটা বলা নাই, সে কারণে 48% মানুষ কাকে ভোট দিবে সিদ্ধান্ত কারণ নেয়নি বলা হচ্ছে। এই 48% মানুষই হলো আওয়ামী লীগের সমর্থক, আর এখানে 7% মানুষ বলছে আওয়ামী লীগকে ভোট দিবে। 48 আর 7% যোগ করলে 55% মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে এবং আওয়ামী লীগকে ভোট দিবে। এটাই তো বাস্তবতা। এটা আপনি যত যুক্তি বলেন না কেন, আপনাদের কাছে কোশ্চেন নাই 48% মানুষ তাহলে কাকে ভোট দিবে, সিদ্ধান্ত কেন নেয়নি? তারা তো সিদ্ধান্ত নিয়ে ফেলার কথা। শেখ হাসিনার আমল স্বৈরাচার ছিল, শেখ হাসিনা ফেসিবাদী ছিল, তাহলে ফেসিবাদীকে তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তাদেরকে তো ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে তা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দল এখন এই বিএনপি আর জামাত, তাহলে তো সিদ্ধান্ত জামাত আর বা বিএনপি যে কোনো একজনকে বলার কথা এদেরকে আমি ভোট দিব। এদেরকে যখন ভোট দিব বলে না, সিদ্ধান্ত যখন নেয় তাহলে তারা মনে করছে আওয়ামী লীগের নির্বাচনে আসা পসিবল না এবং আওয়ামী লীগের প্রতীক থাকবে না, সে কারণে তারা বলেছে আমরা কাকে ভোট দিব সিদ্ধান্ত নেয়নি, কারণ সকলে আওয়ামী লীগকে ভোট দিবে। কোশ্চেন থাকে না? থাকে তো। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট, এটাই হচ্ছে বাস্তবতা। তা শেখ হাসিনার শাসন আমল যদি ফেসিবাদী শাসন আমল হয়, তাহলে ডক্টর ইউনূসের শাসন আমল হচ্ছে কি? ফেসিবাদীদের প্রতিষ্ঠান এবং ফেসিবাদীদের আব্বা হচ্ছে ডক্টর ইউনূস। আর বাংলাদেশের যত সরকার ছিল সকলেই ফেসিবাদ ছিল এবং ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল, 5 বছরের জন্য করুক 9 বছরের জন্য করুক, এটাই বাংলাদেশের সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতি থেকে হয়তো আওয়ামী লীগও বের হয়ে আসতে পারে না, আওয়ামী লীগও হয়তো একটা সময় ক্ষমতার লোভে পড়ে বসেছিল, সে কারণে অনেক বছর বাংলাদেশে শাসন করেছে নির্বাচন না দিয়ে, সেটাও আওয়ামী লীগের অপরাধ। এটা আমি মানতে অস্বীকার করছি না, সেটাও আমি বলছি। কিন্তু বাংলাদেশে কেউ ধোয়া তুলসী পাতা ছিল না, যতই রাজনৈতিক শাসক এসেছে, যতই রাজনৈতিক দল বলেন, কেউ ভালো না, সকলের হাতে রক্তের দাগ লেগে আছে। সেটা মানতে কেন পারছেন না? শুধু আওয়ামী লীগকে দোষারোপ করছেন রাজনৈতিক কারণ, যাতে আওয়ামী লীগ রাজনীতি ফিরে না আসে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে লাভকার জামাত আর বিএনপি, ওরা আরামসে ক্ষমতায় চলে আসতে পারবে, বিএনপি এবং জামাতও বিরোধী দলে থাকতে পারবে। এটাই তো, এটা তো একদম খুব ক্লিয়ার একটা সায়েন্স। এটা নিয়ে তো আর রকেট সায়েন্স চিন্তা করে লাভ নাই, তাই না? তো সকলেই আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন, কি কে ফেসিবাদ, কে ফেসিবাদের জনক, আর কে ফেসিবাদের বাবা। ধন্যবাদ সকলকে।